আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। সবল ও দুর্বল ব্যাংক একীভূত হওয়ার উদ্যোগের শুরুতেই হোঁচট খেল কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে মিলে যেতে ইচ্ছুক নয় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের কর্মকর্তারা। ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ব্যাংকও। এছাড়াও কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একীভূত করার উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজশাহীর ব্যবসায়ীরা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে দেখব। বেনামি ঋণ জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট এবং পাচারের কারণে দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের ভল্ট প্রায় খালি হয়ে গেছে। এতে এসব ব্যাংকে রাখা আমানত নিয়ে যেমন আতঙ্কে আছেন গ্রাহক, অর্থনীতিও পড়েছে বড় বেকায়দায়। এমন বাস্তবতায় দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূতের উদ্যোগ এবং নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, দুর্বল ব্যাংকের কর্মীরা সবল ব্যাংকে 3 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা পাবেন। এমন খবরে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে আতঙ্ক বিরাজ করছে বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। কোনো ক্যাটাগরিতে আমরা বেসরকারি ব্যাংকের সাথে নাই, তাহলে আমরা বেসরকারি ব্যাংকের সাথে কেন যাব? সেই প্রশ্ন থেকেই আমরা চাচ্ছি আমরা সরকারি ব্যাংকের সাথে একীভূত হতে চাই। আফটার রিটায়ারমেন্টে একটা আজীবন পেনশন আছে, বা আফটার ডেথের পর আমার এটা বাচ্চারা এবং আমার ওয়াইফরা যেটা ভোগ করবে, যেটা আমি বেসরকারিতে কখনোই পাবো না। একটি সরকারি ব্যাংক যেহেতু একটি সরকারি ব্যাংকের সাথে এটি মার্জার হোক। পরিবারতন্ত্রের কবলে পড়ে অতিরিক্ত খেলাপি ঋণ নিয়ে খাদের কিনারে থাকা ন্যাশনাল ব্যাংক ইউসিবি ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। খেলাপি ঋণ আদায় জোরদার সহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিজেদের অবস্থার উন্নতি করতে চায় ব্যাংকটি। এদিকে সরকারি খাতের কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর ব্যবসায়ীদের পাশাপাশি কয়েকটি সংগঠন। বিশ্লেষকরা বলছেন, একীভূতকরণের এমন উদ্যোগের ব্যাপারে আরো গবেষণা জরুরি। তার জন্য দুর্বল সেটা কোনো অ্যানালাইসিস নাই, তাই না? দুর্বল করানোর জন্য তাদের কোনো শাস্তির ব্যবস্থা নাই। আপনি তাকে নিয়ে এখন একটা মার্চ করে একটা সবল ব্যাংকের সাথে বসে, তাইলে ওই যে যাদের জন্য দুর্বল হইলো তারা তো একটা দায়মুক্তি পেয়ে গেল। তাদের মতে ব্যাংক খাতের উন্নয়নে রাজনৈতিক হস্তক্ষেপ রোধের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। টেকনিক্যালিটিসের কোনো প্রবলেম নেই। প্রবলেম কি জানেন? আপনার রাজনৈতিক সদিচ্ছা, ওটা যদি থাকে আপনি 6 মাসে উল্টা ফেলতে হবে। সরকার থেকে এটা সিরিয়াসনেস দেখাতে হবে, তা না হলে কিছু হবে না। এই যে মামলা মোকদ্দমাগুলো এক একজনের বিরুদ্ধে এগুচ্ছে না কেন, সেটা মানুষের পারসেপশন হচ্ছে ওটা সে কোথাও শেল্টার নিচ্ছে। এদিকে গত 18 মার্চ একীভূত হওয়ার লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। অতি উত্তাপ মুরগির বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। গেল সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হতো 190 থেকে 200 টাকায়, এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। প্রায় 400 টাকা ছুঁই সোনালিকা মুরগি 350 থেকে বেড়ে দাম উঠেছে 390 টাকা। এদিকে বাজার ভেদে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, আর 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বাজারে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, শিরোনামে যেটি জানাচ্ছিলাম যে সবজির দাম ছাড়া মোটামুটি মুরগির দাম সবকিছুই বেশি, ব্রয়লার মুরগি এবং সোনালিকা বেশি। সবকিছু মিলে একটু জানতে চাই বাজারের অবস্থা কি? এটা ধরনের আসলে চলতি সপ্তাহে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু পণ্যের দাম কিন্তু বেশ খানিকটা কমেছে এবং দামও কিন্তু বেড়েছে, বেশ উত্তাপ ছড়াচ্ছে বেশ কিছু পণ্যের দাম। এর মধ্যে যদি আমরা এখন কিন্তু আপনি জানেন যে এই সময় কিন্তু চালের সিজন চলছে এবং বাজারে কিন্তু চাল আসতে শুরু করেছে। এই বৈশাখী সিজনের যে চালগুলো পাওয়া যায় সেতে আমরা কিন্তু গত সপ্তাহে যেটা দেখেছি যে দাম কিন্তু গত সপ্তাহ পর্যন্ত কমেনি, তবে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে কেজি প্রতি বেশ কিছু চালের দাম কমেছে, বিশেষ করে বিয়ার 28 এবং মিনিকেটের চাউলের দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি বলবেন যে এই সপ্তাহে চাল আসলে কি পরিস্থিতি, মানে চালের সরবরাহ কেমন, এবং আপনি গত সপ্তাহে আমরা দেখেছি যে চাল সরবরাহ বাড়লেও কিন্তু দামটা কম ছিল না, এই সপ্তাহে কি পরিস্থিতি?
চালের সরবরাহ সিজন আসছে তো সরবরাহ আগের থেকে একটু বাড়ার কারণে মনে করেন যে যেমন 28টা প্রতি কেজিতে 2-3 টাকা কমছে, আর মিনিকেট যেটা ওটাও 2-3 টাকা কমছে। তো আমরা আশাবাদী সামনে হয়তো মার্কেট অ্যাভেলেবল হবে, পর্যাপ্ত পরিমাণে আমদানি হলে হয়তো বা আরও কিছু কমার সম্ভাবনা আছে। তবে গত বছরের তুলনায় কিন্তু এই বছর তত দাম কমছে না। এটার কারণ হচ্ছে যে এবারকে তো ওই যে মেলাররা যে রেটটা বাঁধতে দিচ্ছে, রেটটা বাঁধার কারণেই কিন্তু চালের দামটা কমছে না। কারণ আসলে অরিজিনালি যারা সিন্ডিকেট করতো ওই তাদের হাতে লেখা ঠেকা যা আছে সব তাদের হাতে আছে। আর আমরা সাধারণ ভোক্তা যারা বা সাধারণ ব্যবসায়ী যারা বা কৃষক যারা তারা কিন্তু কিছু পাচ্ছে না, কিন্তু বড় বড় মেলার যারা বড় বড় কোম্পানি যারা ওদের হাতেই সব কিছু রয়ে গেছে। তার মানে দাম যে সুযোগটা, দামের সুযোগটা, মুনাফার সুযোগটা নিচ্ছে সিন্ডিকেট এবং কিছু কর্পোরেট কোম্পানি, তাই তো? হ্যাঁ, এই যে মুনাফার যে সুযোগটা, ওভার যে মুনার যে সমস্যা ব্যবসাটা, ওই ব্যবসাটা কিন্তু মেলার এবং কর্পোরেট কোম্পানিগুলোর হাতেই আছে, অন্য কোথাও নেই। ধন্যবাদ। আসলে চালের বাজারে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে চাল কিন্তু একটা সময় সাধারণ যারা ব্যবসায়ী ছিলেন তারাই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতেন, মিল মালিকরা কিছুটা নিয়ন্ত্রণ করতেন, কিন্তু এখন কিন্তু এটা কর্পোরেট মালিকদের হাতে চলে গেছে। তারা প্যাকেজিং করে দামটাও কিন্তু বাড়িয়ে নিচ্ছে, এমনটাই আসলে আমরা এই ব্যবসায়ীদের কাছে জানতে পেরেছি। এদিকে কিন্তু মুরগির দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে গত সপ্তাহের ব্যবধানে, গত একদিনের ব্যবধানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 20 টাকা বেড়েছে, 20 থেকে 40 টাকা বেড়েছে বাজার ভেদে। এই মুহূর্তে কিন্তু প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে 210 থেকে 20 টাকা, যেটা কিন্তু গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি 190 থেকে 200 টাকায় বিক্রি হতো। এবং সোনালিকা মুরগির দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। গত সপ্তাহে সোনালিকা মুরগি আমরা বিক্রি হতে দেখেছি 260 থেকে 70 টাকা, কিন্তু সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 390 থেকে 400 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন এই সপ্তাহে সোনালী মুরগি একদিনের ব্যবধানে সোনালিকা মুরগির দাম এবং ব্রয়লার মুরগির দাম বাড়ার একমাত্র কারণ হলো কিছুটা আসলে স্বস্তি ফিরেছে আবহাওয়াতে এবং তাপমাত্রা কমে আসার কারণে কিন্তু এই দামগুলো বৃদ্ধি পেয়েছে। তারা বলছিলেন যে তাপমাত্রা যখন বেশি ছিল তখন কিন্তু মুরগি ছেড়ে দিচ্ছিলেন আসলে আরও ব্যবসায়ীরা, খামারিরা। এখন কিন্তু ওই তাপমাত্রা কমার খবরে তারা কিন্তু ওই মুরগিটা সংগ্রহ করছেন এবং এতে কিন্তু বাজারও কিন্তু এক ধরনের সংকট দেখা দিয়েছে এবং পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা হয়েছে। ধন্যবাদ সেলিম। তাপপ্রবাহের মধ্যেই ক্ষণিকের বৃষ্টি অনেকটা স্বস্তি দিয়েছে জনজীবনে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এ সময় কুমিল্লার দেবিদ্বার, বুড়িচং, চান্দিনা, কক্সবাজারের পেকুয়া এবং সিলেটে বজ্রপাতে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এমন বৃষ্টি আর বজ্রপাতের মধ্যেই রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ দেশের 12টি জেলায় তীব্র এবং মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন অবস্থার মধ্যেও 24 ঘন্টার পূর্বাভাসে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। রাজধানীর রমনা পার্ক থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আর বাদল। কালকে বৃষ্টির ফলে আবহাওয়া কিছুটা ঠান্ডা, সকালে যখন আমি অফিসে আসছিলাম তখন কিছুটা অনুভূত হয়েছে। কি দেখছেন জনজীবনে, জীবনযাত্রায় কেমন পরিবর্তন এবং আবহাওয়ার অফিস থেকে কিছু কি জানানো হয়েছে কিনা, আর এখন সার্বিক পরিস্থিতি কি একটু জানবো? রিদওয়ানা, সকালে আপনি যেরকম বলছিলেন যে ওইরকমই ছিল, শীতল একটি পরশ ছিল, বাতাস একটু ঠান্ডা ছিল, আর সূর্যের তেজ যদিও অন্য দিনের মতোই ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে রাতে সেই কারণে কিন্তু একটু শীতল পরশ পাওয়া গেছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই অবস্থাটি নেই। আমি রমনা পার্কে দাঁড়িয়ে রয়েছি, গাছের পাতা একদমই নড়ছে না, যদিও বোঝা যাচ্ছে যে রাতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানি এখনও গাছের পাতায় রয়েছে, শুকায়নি, কিন্তু বাতাস নেই, বাতাস একদম বন্ধ অবস্থা, যে কারণে গুমুট একটি পরিবেশ তৈরি হয়েছে। সূর্যের তাপ ধীরে ধীরে প্রখরতা ছড়াচ্ছে এবং সেটি প্রভাব ফেলছে। যদিও গেল কয়েক সপ্তাহ ধরে যে টানা গরম ছিল, বাতাস গায়ে লাগলে মনে হচ্ছিল গরম বাতাস গায়ে লাগছে, সেই পরিস্থিতিটি নেই, মোটামুটি কেটে গেছে এবং যখন বাতাস গায়ে লাগছে তখন বোঝা যাচ্ছে যে একটু শীতল একটা পরশ অনুভব হচ্ছে, কিন্তু এই সূর্যের তাপ বাড়ার সাথে সাথে সেটি আসলে থাকছে না। শরীর ঘামা শুরু করেছে মানুষজনের এবং ধীরে ধীরে এই গরমের যে অস্বস্তি সেটি আমরা উপলব্ধি করতে পারছি। আবহাওয়া অফিস জানিয়েছে যে এই বৃষ্টিপাতের যে প্রবণতা শুরু হয়েছে সেটি আসলে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং
11 মে পর্যন্ত এটি যাবে। আপনি দেখছেন যে সূর্য তার প্রখরতা ছড়াচ্ছে, আকাশে কিন্তু কোনো মেঘ এখন আমরা লক্ষ্য করছি না, যদিও রাতে বৃষ্টি হয়েছে, বাতাস না থাকার কারণে হয়তো এরকম একটি পরিবেশ দেখা যাচ্ছে। যেটি বলছিলাম যে এই বৃষ্টির যে প্রবণতা এটি ধীরে ধীরে বাড়বে এবং বৃষ্টির এলাকাও বাড়বে, কিন্তু দেশের যে পশ্চিমা অঞ্চল রয়েছে সেদিকে কিছু বৃষ্টিপাত হলেও সেদিকে কিছুটা তাপপ্রবাহ থাকবে, এরকমটি আমরা জানতে পেরেছি। 11 তারিখের পরে আবারও তাপপ্রবাহের যে মাত্রা সেটি বেড়ে যাবে, অর্থাৎ এই মে মাস জুড়েই তেমন একটি স্বস্তি মিলবে না, যদিও মাঝে মধ্যে বৃষ্টি হয়ে বিক্ষিপ্তভাবে কিছুটা স্বস্তি দিবে, এরকমটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। রেদওয়ানা। বাদল, ধন্যবাদ আপনাকে। বন্যার পূর্বাভাস ঘিরে সুনামগঞ্জের হাওরে ধান কাটা চলছে, এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, বন্যার পূর্বাভাসের পর পাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা কি জানিয়েছেন? তাদের কি কোনো শঙ্কা আছে দ্রুত সময়ের মধ্যে তারা ঘরে তুলতে পারবেন কিনা তাদের ফসল? একটু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এখন আছি সুনামগঞ্জের ঠিক জাওয়ার হাওর নামে একটি হাওরে। এখানে কিন্তু আমার পেছনেই কয়েকজন কৃষক দ্রুত ধান কাটছেন। যদি আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্যা আবহাওয়া সতর্কীকরণের যে পূর্বাভাস তারা দিয়েছিল যে সুনামগঞ্জে উজান থেকে বৃষ্টিপাত এসে আকস্মিক বন্যা দেখা দিতে পারে, তবে এখন পর্যন্ত প্রতিকূল আবহাওয়া দেখা যায়নি। তবে এই যে বন্যার সংখ্যা, এদিকে কিন্তু সুরমা নদীতে গত রাত থেকে কিন্তু উজানে যে বৃষ্টিপাতের পানি আসায় সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে হাওড় এলাকার কৃষকদের মধ্যে তাদের মধ্যে একটা শঙ্কা বিরাজ করছে, তাদের যে ধান অবশিষ্ট যে ধান রয়েছে সেটি তোলার ক্ষেত্রে। আমি যদি আপনাকে জানাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ত্রাণ ও দুর্যোগের মন্ত্রণালয়ের একটি সভায় আসলে কৃষকদের অবশিষ্ট ধান যেটা খেতে আছে সেটি দ্রুত যাতে তারা নিয়ে যান সেক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন উপজেলায় আমরা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কৃষকরা তাদের ধান গোলায় তুলতে পারেন। আমি যদি বলি, এখন পর্যন্ত কৃষি বিভাগের যে তথ্য সেটি সুনামগঞ্জের প্রায় বেশিরভাগ হাওড়েই কিন্তু প্রায় হাওড় এলাকার 98 ধান কর্তন হয়ে গেছে। উঁচু এলাকার যে জমিগুলো রয়েছে সেটির ধান আরও কাটতে বাকি সময় লাগতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে তারা বলছেন যেভাবে পানি যদি আকস্মিক এভাবে বৈরী আবহাওয়া তৈরি হয়, বেড়িবাঁধ সক্ষমতা রয়েছে, এতে হাওড়ে ঢুকতে প্রবেশ করতে আরও সময় লাগতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের ধান তোলার সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। গরমে সারা দেশের মতো ময়মনসিংহ এবং ঠাকুরগাঁওয়ের হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি তরল খাবারে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানবো মৌসুমী রহমানের কাছ থেকে। অতিরিক্ত গরমে প্রতিদিনই নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। হাসপাতালগুলোতে ওয়ার্ডে জায়গা না পেয়ে বাধ্য হয়ে মেঝে বা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 70 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে 5 শতাধিক রোগী। ঠান্ডা, সর্দি, পেট ব্যথা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন 200 জনের মতো শিশু। যে পরিমাণে ডাক্তার প্রয়োজন ছিল এবং নার্সের তাদের প্রয়োজন ছিল সেগুলো পর্যাপ্ত পরিমাণে নেই, জন্য মানুষ অনেক ভুক্তভোগী হচ্ছে। রোগীর সংখ্যা বেশি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এই অবস্থায় আমাদের শিশু বিভাগে যারা আমাদের ডাক্তার চিকিৎসক রয়েছেন, পাশাপাশি যাদেরকে সাপোর্ট সার্ভিস হিসেবে আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ এবং ওয়ার্ডে অন্যান্য যারা আমাদের সেবা প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করেন, সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। এদিকে ঠাকুরগাঁওয়ের হাসপাতালেও শিশু ওয়ার্ডে নেই তিল পরিমাণ ঠাই। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিক ও কৃষক। অতিরিক্ত গরমের কারণে বাচ্চাটা অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চাটা বমি করতেছে, খাবার পেটে রাখতে পারে না। ভাড়া নাই, বর্তমানে রোদের তাপে লোক বাইরে হয় না, আমরা ভাড়া খাটতে পারি না, শহরে চলতে খুব সমস্যা হয়ে গেছে আমাদের। গরমে প্রচুর তরল খাবার খাওয়া সহ রাস্তার তৈরি শরবত না খাওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আপনারা জানেন আমাদের মাত্র 40টি বেড হাসপাতালে, সেখানে প্রায় 250-300 রোগী ভর্তি থাকে, তাদেরকে আমরা সেবা দিচ্ছি এবং বয়স্ক লোক যারা আসছে তাদেরকে সেবা দিচ্ছি। হাসপাতালে চিকিৎসা সেবা, ডাক্তারদের কোনো ত্রুটি নেই এবং প্রয়োজনীয় ওষুধ
সম্পূর্ণ সরকারিভাবে আছে এবং সব আমরা বিনামূল্যে এগুলো সরবরাহ করছি। তীব্র তাপদাহে হিট স্ট্রোকেও মারা যাচ্ছেন মানুষ। বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় হচ্ছে বিশেষ প্রার্থনা। মৌসুমী রহমান, RTV। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি দেশের গণমাধ্যম। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে গণমানুষের আস্থা ধরে রাখতে এবং মেধাবীদের এ পেশা টানতে ব্যর্থ হচ্ছে গণমাধ্যমগুলো, যা রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে ফেলবে বলে মনে করেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সবচেয়ে সাহসী ভূমিকা পালন করে গণমাধ্যম। এজন্যই গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্র ও সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরার পাশাপাশি দৃষ্টান্ত স্থাপনকারী ভালো কাজগুলো তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের। প্রচণ্ড প্রতাপশালী ও ক্ষমতাধর ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে মানুষের কাছে সত্য সংবাদ তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের। বিশ্বায়নের এ যুগে পত্রিকা, টেলিভিশন, রেডিওর মতো গণমাধ্যমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ফেসবুক, ইউটিউব সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে নানা তথ্য আর ফুটেজের ভিড়ে হারিয়ে যাচ্ছে সংবাদ। মানহীন সংবাদের পাশাপাশি নানা গুজব সংবাদ সংকটে ফেলে দিয়েছে সমগ্র গণমাধ্যমকে। ব্যাঙের ছাতার মতো অসংখ্য তথাকথিত গণমাধ্যম, মিডিয়া তৈরি হয়েছে, যারা যা খুশি তাই করছে। এবং তার সঙ্গে এখন যোগ হয়েছে ইউটিউবার, মোবাইল জার্নালিজমের নামে। তারা এমন একটা থ্রেড তৈরি করেছে এই মিডিয়াতে, গণমাধ্যমে, যে মূলধারার যে সাংবাদিকতা সেটাই হুমকির মুখে পড়েছে। আর এই সংকটের কারণে গণমাধ্যমের বিস্তৃতির সুফলও কাজে আসছে না, বরং হারিয়ে যাচ্ছে এর গুণগত মান। আগের চাইতে আমরা অনেক ভালো জায়গায় এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেকগুলি বিষয় কিন্তু নিশ্চিত করতে পারিনি। সেটি হচ্ছে যে সাংবাদিকদের ঝুঁকির মাত্রাটা কমে নিয়ে আসা, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, এবং আমাদের দেশে বেশ কিছু আইন রয়েছে যেগুলো সাংবাদিকতার পরিপন্থী। গণমাধ্যমের কাজের চ্যালেঞ্জ বেড়ে যাওয়ায় এই পেশার প্রতি মেধাবীদের আগ্রহ কমে যাচ্ছে। যারা এগুলো পড়াশোনা করছে কিংবা যারা ভালো ছাত্র, ভালো শিক্ষার্থী যারা পড়াশোনা করে এই পেশায় আসতে চায়, তাদেরকে উৎসাহিত করার জন্য উদ্যোগ নিতে হবে। তো সেখানে আইনি কাঠামো যে সমর্থন, বেতন কাঠামোর সমর্থনে কীভাবে থাকতে হবে, সুযোগ সুবিধা থাকতে হবে, প্রাতিষ্ঠানিকতা থাকতে হবে। আমরা কিন্তু জাতীয়ভাবে পিছিয়ে পড়ব, আন্তর্জাতিক মানের দৃষ্টিভঙ্গিতে আমরা পিছিয়ে থাকব। তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার কারণে দেশের গণমাধ্যমে সংকট তৈরি হয়েছে। জবাবদিহিতা সবার থাকতে হবে। গণমাধ্যম শুধু সবাইকে জবাবদিহি করবে, নিজের কোনো জবাবদিহি থাকবে না, যা ইচ্ছা তাই হবে, এটা তো হতে পারে না। এখানে শৃঙ্খলা, ডিসিপ্লিন, রেগুলেশনস, এগুলো আপনাদের দাবির সাথে একমত হয়ে আমরা এগুলো করার চেষ্টা করব। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির কারণে গণমাধ্যমকে নিয়ে স্থির কোনো নীতিমালাও করতে পারছে না সরকার। ফলে বিকশিত হওয়ার পাশাপাশি গণমাধ্যমের ভবিষ্যৎ চরম ঝুঁকিতে আছে বলে জানান গণমাধ্যম সংশ্লিষ্টরা। নাজিব ফরাজি, RTV, ঢাকা। কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি 10 জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। বৃহস্পতিবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে বুধবার উখিয়া উপজেলার নাফ নদীর মদির খালে মাছ ধরছিলেন স্থানীয় 10 জেলে, আর এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন, ফেরত আসা জেলেরা নিরাপদে বাড়ি ফিরেছেন, আর ধরে নিয়ে যাওয়ার পর তাদের ওপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ মাঠে নামবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। কাগজে কলমে এই সিরিজটি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি মিশন। সিরিজ জিতে সে প্রস্তুতি সারতে চান অধিনায়ক শান্ত। চট্টগ্রাম থেকে ইমু খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। অনুশীলনে এসে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হাতুরুর দীর্ঘ সময় আলাপ। বিষয়বস্তু বোঝা না গেলেও এটা স্পষ্ট, সিনিয়র এই ক্যাম্পেইনারের সাথে সিরিয়াস ক্রিকেটীয় আলাপ সেরেছেন হাতুরু। এরপর রিয়াদ প্যাড আপ করে চলে যান নেটে।
সেখানে ঘণ্টাখানেক ব্যাটিং করে বল নিয়ে নেটে হাত ঘুরিয়েছেন বেশ খানিকটা সময়। বাংলাদেশ অনুশীলনের পুরো সময় হাথুরু পরখ করে নিয়েছেন তার শিষ্যদের। রিয়াদের উপর এমন বিশেষ নজরে স্পষ্ট ওয়ার্ল্ড কাপে হাথুরুর বিশেষ পরিকল্পনায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন অনুশীলনে সাইফুদ্দিন নেটে ঘাম ঝরিয়েছেন, ছিলেন বেশ সিরিয়াস। দীর্ঘদিন পর দলে ফিরে কঠিন পরীক্ষার সামনে এই অলরাউন্ডার, কারণ ওয়ার্ল্ড কাপে তার থাকা না থাকা নিয়ে হচ্ছে যত আলোচনা। অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে, সবাই যদি সুস্থ থাকে। ম্যাক্সিমাম, হ্যাঁ, দু একটা এদিক ওদিক হতে পারে, বাট 3-4টা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল, কারণ আমি চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে। সাগরিকায় ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় সিকান্দার রাজার মলিন হাসির নেপথ্যের কারণ হতে পারে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করতে পারা। বাংলাদেশের জন্য এই সিরিজ যখন ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির মঞ্চ, তখন জিম্বাবুয়ের জন্য হতাশাকে পেছনে ফেলার চ্যালেঞ্জ। এটা অবশ্যই হতাশার। আমরা বিশ্বকাপে নেই। এই সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেটে রাখতে আমাদের ভালো কিছু করতে হবে। অধিনায়কত্ব শান্তর জন্য নতুন না হলেও বিশ্বকাপে অধিনায়কত্ব করা শান্তর জন্য একটা নতুন কিছু, আর এই নতুন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এই সাগরিকায়। শান্তর জন্য এই সিরিজটা বিশেষ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV। সকালের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।